আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম FCS। আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি, আপনাকেও ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য 21 টিভিকেও ধন্যবাদ। জি রফিক ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি পুঁজিবাজার, সামগ্রিক অর্থনীতি, ব্যাংকিং খাত সার্বিক পরিস্থিতি কি? আমরা কি কোনো আশার আলো দেখতে পাচ্ছি? আসলে পুঁজিবাজার এখন একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যাচ্ছে এবং টোটাল অর্থনীতি যদি আপনি বলেন সেটাও একটা চ্যালেঞ্জিং সময় পার করছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেলাম। এরপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান এবং বিভিন্ন NBR এর নতুন চেয়ারম্যান, বিভিন্ন বডিতে আমরা পরিবর্তিত লোক দেখতে পেয়েছি এবং তাদের কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো কিন্তু আস্তে আস্তে একটা পজিটিভ দিকে যাচ্ছে। জি, এখন আমাদের অর্থনীতিতে মেইনলি পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট এবং ব্যাংকিং সেক্টর, এই দুইটার ভূমিকা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। আমরা যদি দুইটা সেক্টরকে একটু পাশাপাশি রেখে আমরা দেখতে চাই, আমরা দেখলাম যে আমাদের মাননীয় গভর্নর মহোদয় বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পরে উনি বিভিন্ন ব্যাংকের পর্ষদকে ভেঙে দিয়ে পুনর্গঠিত করেছেন এবং বিভিন্ন ধরনের রিফর্মের কাজ এখনো কিন্তু চলমান আছে এবং ব্যাংকিং সেক্টরের কিছু পরিবর্তন অলরেডি আমরা পরিলক্ষিত করছি। সো এই সমস্ত বিষয়ে যদি আমরা পাশাপাশি ক্যাপিটাল মার্কেটের বিষয়টা দেখতে চাই, সেখানের বিষয়টা একটু আলাদা কেন? আপনি কিন্তু ক্যাপিটাল মার্কেটকে রাতারাতি ঠিক করতে পারবেন না। এখানে দীর্ঘদিনের একটা যে বিভিন্ন রকমের যে অনিয়ম ছিল বা ইন্টারফারেন্স ছিল, রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তার একটা ইম্প্যাক্ট এত বেশি গভীরে চলে গিয়েছে, সেটাকে আপনাকে রিপেয়ার করতে বা এটাকে আপনি পরিবর্তন করতে একটু সময় লাগবে। কত সময় ভাই? আমরা দেখছি ক্রমাগত দরপতন হচ্ছে, কিন্তু এই গতকাল 38 পয়েন্টের মতো সূচক কমেছে। আপনার কাছে এক্সপেক্টেড টাইম ফ্রেম কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখলাম যে কমিশন একটা টাস্ক ফোর্স গঠন করেছে, ওনারা একটা টার্মস অফ রেফারেন্স নিয়ে কাজ করছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে টাস্ক ফোর্স তাদের যে বিভিন্ন সংস্কারমূলক রেকমেন্ডেশনগুলো খুব শীঘ্রই কমিশনে সাবমিট করবেন এবং অ্যাজ পার দ্যাট রেকমেন্ডেশন কমিশন উইল টেক নেসেসারি ইনিশিয়েটিভ টু রেকটিফাই ডিফারেন্ট কাইন্ডস অফ পলিসিস অ্যান্ড রেগুলেশনস। যেটা করা দরকার, ওই টার্মস অফ রেফারেন্সের মধ্যে অনেকগুলো ভালো পয়েন্ট রয়েছে। সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমি মনে করি একটু সময় তো আপনাকে দিতে হবে। এত বড় একটা ক্ষত, এটা আমরা সবাই কম বেশি বুঝতেছি, এটাকে সারিয়ে তোলার জন্য একটু সময় আপনাকে অ্যালাউ করতে হবে। যে সময়ের ক্ষেত্রে আমার দ্বিমত রয়েছে, কারণ আমরা 2010 সালের পরে পুঁজিবাজারকে স্থায়ীভাবে স্থিতিশীল হতে দেখিনি। আর আপনি যেটি বলেন ভালো পয়েন্ট রয়েছে, এরকম ভালো পয়েন্ট অনেকেই দিয়েছে, কাজ করার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আপনার মতে, আপনি যেহেতু ব্যাংক নিয়েও কথা বলছিলেন, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া উচিত কিভাবে? আপনি যেহেতু এটা নিয়ে একটু বলেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে যারা বিভিন্ন জায়গায় কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করি বা কমপ্লায়েন্স নিয়ে আমাদের মূল কাজ, গভর্নেন্স নিয়ে কাজ করি, আমরা দেখেছি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, সেখানে কিন্তু স্বতন্ত্র পরিচালক কারা হবেন, তাদের কার্যপ্রণালী কি হবে, তারা কাকে রিপোর্ট করবে, কিভাবে রিপোর্ট করবে, সব কিছু কিন্তু বিস্তারিত বলা আছে। এখন আমাকে যদি আপনি বলেন, আমি বলবো যে আইন কিন্তু রয়েছে, কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগটা কিন্তু আমাদের হচ্ছে না। কেন হয়নি? আমি ওই জায়গায় আসছি। হয়নি হচ্ছে যে আমরা যদি দেখি যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে দুটো কমিটি করার কথা বোর্ড লেভেলের, ওখানে ম্যান্ডেটরি আছে। সেখানে একটা হচ্ছে অডিট কমিটি আর একটা হচ্ছে NRC কমিটি, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি। তো অডিট কমিটির মেম্বার কারা হবে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একজন ওটার চেয়ারম্যান হিসেবে থাকবেন। এখন আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি একটু বলি যে আমরা দেখলাম কি বিগত দিনে বিভিন্ন ব্যাংকগুলো খুব রাতারাতি সিক হয়ে গেছে। এখন আমরা যদি ওই আইনের কথাই ধরি, কর্পোরেট গভর্নেন্সের আলোকেই আমরা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কোনো কোম্পানিতে যদি বা কোনো অর্গানাইজেশনে যদি কোনো অনিয়ম থাকে বা কোনো কিছু আইনের পরিপন্থী ব্যত্যয় হয়,
সেক্ষেত্রে এই অডিট কমিটির কাজ হলো আপনার বোর্ডকে জানানো, বোর্ডকে ইনফর্ম করা যে আপনার এই জায়গাটায় ম্যাটেরিয়াল একটা ইম্প্যাক্ট আছে। পরপর তারা 3 বার জানাবে বোর্ডকে। জি, বোর্ড যদি এটার এগেনস্টে কারেক্টিভ মেজার্স না নেয় তাহলে তাদের কিন্তু রাইট আছে তারা সরাসরি কমিশনকে জানাবে। জি। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে দেখলাম যে বিভিন্ন ব্যাংকে যে এই অনিয়মগুলো হয়েছে এবং বিভিন্ন ব্যাংক এখন প্রায় দেউলিয়ার পথে, জি। তো কয়টা কোম্পানি বা কয়টা ব্যাংক থেকে এই ধরনের রিপোর্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানানো হয়েছে? জি, জি, জি। এবং এটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। খতিয়ে দেখা উচিত না? তো সেটা যদি সঠিকভাবে করা হতো এবং ওইখানকার যারা স্বতন্ত্র পরিচালক ছিলেন তারা যদি বিষয়টি এই গাইডলাইন অনুযায়ী ফলো করতেন তাহলে আমি তো মনে করি না যে এই ধরনের কোনো। আচ্ছা, এই নজরদারির দায়িত্ব কাদের পড়ে? বাংলাদেশ ব্যাংকের উপর পড়ে না? এটা আমি বলবো যে কম বেশি সবার উপরেই পড়ে। জি। বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব আছে এবং আপনাকে শুরুতেই আমি বলেছি যে রাজনৈতিক হস্তক্ষেপ আপনি যত কম করবেন, কারণ অর্থনীতি এবং রাজনীতি কিন্তু দুইটা আলাদা বিষয়। অর্থনীতিবিদরা হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে ব্যবসা চালাবেন এবং রাজনীতিবিদরা পলিসি ইমপ্লিমেন্ট করবেন। এখানে আপনি দুইটাকে যদি আপনি মিলিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। যে আমরা আশা করব যে সেটা ভবিষ্যতে কমে আসবে। আর মোট কথা পুঁজিবাজারে কিভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রফিক ভাই, আপনি যেটা বলছিলেন যে টাস্কফোর্সের যে রিকমেন্ডেশন রয়েছে সেই রিকমেন্ডেশনগুলো আমরা প্রেসক্রিপশনের মতো ফলো করলেই হয়তোবা পুঁজিবাজার ভালো হয়ে যাবে। আপনি যদি একটু আমাদেরকে কিছু রিকমেন্ডেশন বলতেন, আপনি যেটা মনে করেন। রিকমেন্ডেশনের মধ্যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা, সেটাকে আপনাকে সংস্কার করতে হবে এবং আমাদের যে রেগুলেটরগুলো যারা আছেন লাইক বিএসসিসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, তারপর ডিএসসিসিএসসি, এদেরকে একটা সমন্বয় দরকার। এদের মধ্যে সমন্বয় করে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে প্রবলেমটা কোথায় আছে সব পক্ষকে একসাথে বসে আপনাকে প্রবলেমটা আরও বসে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে, এবং পয়েন্ট ওয়াইজ আপনাকে একটা একটা করে সলভ করতে হবে। এইটা গেল। এরপরে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে আপনাকে এনশিওর করতে হবে। আমরা যদি একটু দেখি যে বিভিন্ন রকম লিস্টেড কোম্পানিতে যারা আছে তারা আমরা কি দেখি যে হ্যাঁ 2% 30% হ্যাঁ তারা হচ্ছে যে রিকোয়ারমেন্ট যেটা আছে যে কোনো পরিচালকের মিনিমাম 2% এবং কম্বাইন্ডলি 30% তাদের হোল্ড করতে হয়। কিন্তু এটা কিন্তু বাস্তবে এই লিস্ট কিন্তু বিএসসিসি কাছে রয়েছে। হ্যাঁ, কিন্তু কেন তারপরেও ফুলফিল হচ্ছে না আপনার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি আইন তো আছে, আমি শুরুতেই বলেছি আইন আছে, কিন্তু এটার যথাযথ প্রয়োগে একটু ঘাটতি আছে। তো সেটা সুযোগ যাতে কেউ না নিতে পারে, এখানে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি অলরেডি আমরা দেখেছি যে এই নতুন কমিশন আসার পরে আর্থিক জরিমানা বিভিন্ন ক্ষেত্রে করেছে। কিন্তু একটা কোম্পানিকে ধরে আপনি পাবলিকের টাকা নিয়েছেন, আপনাকে কিন্তু ওখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে ইন এনি কস্ট। সেটা রেগুলেটরের দায়িত্ব এবং তাদেরকে সেটা এনশিওর করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করি। ওয়ালটন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, অনেক সিস্টার কনসার্ন রয়েছে ওয়ালটনের। আপনারা কেন অন্যান্য সিস্টার কনসার্ন পুঁজিবাজারে তালিকাভুক্ত করছেন না? অথবা ভালো ভালো কোম্পানি কেন পুঁজিবাজারে আসছে না? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে যে পথটা পাড়ি দিতে হয়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং দীর্ঘসূত্রিতার যে ব্যাপারটা, আপনাকে অনেকগুলো ডকুমেন্ট টাইম টু টাইম প্রোভাইড করতে হয় এবং এখানে যে পক্ষগুলো রয়েছে, ইস্যু ম্যানেজার, আন্ডার রাইটার, রেজিস্ট্রার টু দ্য ইস্যু, অডিটর, তো এই বিষয়গুলো ফেস করে আপনি সব ডকুমেন্টগুলো জমা দিতে এবং বিসেকের যে রিভিউ করার পরে টাইম টু টাইম ওনারা যে বিভিন্ন রকম ডকুমেন্টের রিকোয়ারমেন্ট, এই ঝামেলায় অনেক কোম্পানি যেতে চায় না। এর বাইরে যেটা আমি বলতে চাই,
লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যে ট্যাক্সের ডিফারেন্সটা এটাকে আপনাকে কিন্তু আরো বাড়াতে হবে। জি, কারণ এখন মনে হয় ডিফারেন্স কত এখন? এখন মনে হয় 2.5%। ও আচ্ছা, 2.5 এর জন্য কেউ হ্যাসেল নিবে? নিবে না। এখানে আপনার একটা লিস্টেড কোম্পানির কিন্তু অনেকগুলো কমপ্লায়েন্সের ইস্যু থাকে, তাকে এডিশনাল অনেক কিছুই দেখতে হয়। সো এই গ্যাপটা যদি আমরা রেকমেন্ডেশন থাকবে যে যদি বাড়ানো যায় তাহলে আরো অনেক ভালো ভালো কোম্পানি পুঁজিবাজারে আসবে। জি রফিক ভাই, আপনি ওই সম্ভবত টাস্ক ফোর্সের আরো কিছু রিকমেন্ডেশনের কথা বলতে চান, recommendation মধ্যে আপনি পয়েন্ট আকারে বলতে পারেন। এখানে হলো বিনিয়োগকারীদের শিক্ষা বা এটার প্রসার করতে হবে। অনেক বিনিয়োগকারী আমাদের রিউমার বেস তারা ইনভেস্ট করে, জি, তো সেখানে তারা ক্ষতির সম্মুখীন আমি দেখেছি ভালো কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। বিনিয়োগকারীদের শিক্ষাটা মনে হয় একটু ইমপ্রুভ করেছে, কিন্তু আমার মনে হয় যে অন্যান্য সেক্টরে সবারও শিক্ষার প্রয়োজন আরো আছে। করা দরকার। এবং এই পুঁজিবাজারে যে পেশাজীবী, এই জিনিসটা আমি একটু গুরুত্ব সহকারে বলি। আমাদের 3টা বডি আছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আইসিএবি, আইসিএমএ এবং আইসিএসবি। জি, এই 3টা প্রতিষ্ঠানের কিন্তু আলাদা আলাদা তাদের অ্যাক্টিভিটিস রয়েছে। যেমন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা হলো অডিট রিলেটেড কাজ করে, অ্যাকাউন্টস অডিট। যারা আমাদের চার্টার্ড সেক্রেটারি তারা সেক্রেটারিয়াল বিষয়ে দক্ষ, এবং যারা কস্ট অ্যাকাউন্টেন্ট তারা কস্টিং নিয়ে কাজ করে। তা আমাদের রেগুলেটরের কাছে আমার আহ্বান থাকবে যে এই যারা এই আলাদা আলাদা মানে পেশায় রয়েছেন তাদেরকে আরও বেশি বেশি এনগেজ করা, এবং পেশাদারিত্বের জায়গা থেকে তারা যাতে এই কমপ্লায়েন্সগুলো সঠিকভাবে কমপ্লাই করতে পারে, মিট করতে পারে, সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আপনার কাছে সংক্ষেপে আমি জানতে চাই, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কি পুঁজিবাজারে ভূমিকা রাখতে পারছে? আর নইলে তো লেনদেন 300 থেকে 400 কোটি টাকা হতো না। আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেরকম ভূমিকা রাখতে পারছে বলে আমার মনে হয় না। কারণ আপনি যদি টার্নওভারের দিকে তাকান তাহলে আপনি এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। জি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিছুদিন আগে যে আইসিবিকে 3000 কোটি টাকা দেওয়া হলো, এবং যে বিভিন্ন রকম ফান্ডের ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু পুঁজিবাজারে কতটা আসছে আমার কিন্তু সন্দেহ আছে। এটা কে চেক করবে? এটা অবশ্যই বিসেকের চেক করা উচিত। এবং সংশ্লিষ্ট আইসিবি, যে আমরা শুনেছি যে ওখানের যে ফান্ডটা দেওয়া হয়েছে তারা নাকি তাদের যে লোন রয়েছে, হ্যাঁ, ঋণ পরিশোধ করেছে। কিন্তু এই ফান্ডটা যদি ক্যাপিটাল মার্কেটে আসতো, মানুষের কিন্তু প্রত্যাশা ছিল যে এই ফান্ডটা যদি ক্যাপিটাল মার্কেটে আসতো তো কিছুটা হলেও টার্নওভার বাড়তো এবং বাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতো, কিন্তু সেটা আমরা দেখিনি। যে আশা করি যে আসলে টাস্ক ফোর্সের সুপারিশের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারাও অংশগ্রহণ করবে, এবং শুধুমাত্র লোন পরিশোধ না করে তাদের যে মেইন ভূমিকা পুঁজিবাজারে সাপোর্ট দেওয়া সেটিও দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার বিনিয়োগকারী ভাইদের প্রতি আহ্বান থাকবে, জেনে বুঝে আপনারা বিনিয়োগ করেন এবং একটু ধৈর্য ধরেন। আশা করি আমরা অচিরে আমাদের এই মার্কেট ভালোর দিকে যাবে, এবং এই প্রত্যাশা রেখে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম FCS। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।